ইন্টারভার্টেবল ডিস্ক, ঠিক না? তো এটা একটা জয়েন্ট, হ্যাঁ। তো জয়েন্টের যদি আমরা দেখি যে বিভিন্ন কারণে ওভার ইউজ, তারপরে ভিতরে বিভিন্ন রকম প্রেশারের কারণে আমাদের কি হইতে পারে, আমাদের এখানে যে ভিতরে যে আমাদের যেই নিউক্লিয়াস পালপোসাস আছে, হ্যাঁ, এটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা জানি যে এখানে আমাদের আছে নিউক্লিয়াস ফাইব্রোসাস, আর এটা আছে আমাদের না অ্যানুলাস ফাইব্রোসাস, আর এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস পালপোসাস। তাহলে অ্যানুলাস ফাইব্রোসাস এবং নিউক্লিয়াস ফাইব্রোসাসের মধ্যে সমস্যা হবে। নিউক্লিয়াস পালপোসাস, এই নিউক্লিয়ার পালপোসাসটা আস্তে আস্তে তার ভিতরে যে পানি আছে সে পানিটা কমে যাবে। হ্যাঁ, আমরা বলছিলাম না যে অ্যানুলাস ফাইব্রোসাস এবং নিউক্লিয়াস ফাইব্রোসাসের মধ্যে পার্থক্য কী ছিল? আমরা বলছিলাম যে অ্যানুলাস ফাইব্রোসাসের মধ্যে কী ছিল? ওয়াটার ছিল, তারপরে গ্লাইকেন ছিল, তারপরে কোলাজেন 1 ছিল, আর নিউক্লিয়াস পালপোসাসে ছিল কোলাজেন 2, প্রোটিওগ্লাইকেন এবং কোলাজেন ওয়াটার, কোলাজেন 2 এবং প্রোটিওগ্লাইকেন। তাহলে এই ওয়াটারটা কমে যাবে। কেন কমবে? ইউজুয়ালি আমাদের বয়সের সাথে সাথে এটা কমবে। যত বয়স বাড়বে তখন এই বয়সের কারণে এই পানিটা কমে যাবে। তো পানিটা যদি কমে যায় তাহলে কি হবে, যে চতুর্পাশের যেই ডিস্কটা আছে সেই ডিস্কটা এরকম বল ছিল, পানি কমে যাওয়ার কারণে চুপসে যাবে। একটা বল ছিল, এরকম প্রেশার আছে, তাই না? সেই প্রেশারটা থাকবে না। যদি বল হয় আর ভিতরে যদি আমাদের পানি থাকে তাহলে পানি ডিস্কো ইলাস্টিসিটি ফোর্স থাকে। ডিস্কো ইলাস্টিসিটি ফোর্স কাকে বলে? আমরা জানি যে পানি যদি আমি চামচটা নাড়াই, যত সুন্দর করে আমি নাড়াইতে পারবো, গ্লাসে যদি আমার মধু রাখি তাহলে কষ্ট খুব বেশি হবে, খুব ইজিলি নাড়াইতে পারবো না। আর ভিতরে যদি আমি ঘৃতকুমারী রাখি তাহলে আরও কষ্ট হবে না? তো এই যে পানির যে ভিসকোসিটি, সেই ভিসকোসিটিটা ডিপেন্ড করতেছে। ভিসকোসিটি আমরা জানি যে এই বোর্ডটার টেবিল শক্ত কেন, আর এর ভিতরে ইন্টার আণবিক শক্তিটা বেশি, যেন কঠিন পদার্থ। আর তরল পদার্থের মধ্যে এই কম আন্তঃআণবিক শক্তিটা কম, এই কারণে এটা সরে আসে। আর এটাকে একটা সান্দ্রতাও বলা হয়। সান্দ্রতা হচ্ছে যে আমরা ধরো আমি এটা ফেললাম, ফেলে নিচের দিকে যাবে কেন? এই কারণে যে এটার আমাদের গ্রাভিটি নিচের দিকে টানতেছে, কিন্তু ওই সময় যে চতুর্পাশের বাতাসগুলো উপর দিকে ধাক্কা দিবে, এটা আস্তে আস্তে ফোর্স কমতে যাবে। এই যে বাতাসের মধ্যে যে ফোর্স ছিল এটা হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা। সে পানি থাকার ফলে এই বলটা এরকম ফুলে আছে। বলটা যদি পানি যদি কমে যায় তার চাপ দিলে এটা সমান হয়ে যাবে। চাপ দিলে কি হবে? এটা সমান হবে। এটা একটা ব্যাপার। যখন সমান হবে তখন এই যে চতুর্পাশে যে অ্যানুলাস ফাইব্রোসাস আছে সেই অ্যানুলাস ফাইব্রোসাসগুলো ঠিক মতো কাজ করতে পারবে না। ফলে আস্তে আস্তে এই আমরা বলছিলাম লামেলা কাকে বলছিলাম? আমরা বলছিলাম যে অ্যানুলাস ফাইব্রোসাসের বিভিন্ন রকম আমাদের ওর যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটা যেভাবে আসে, একবার কখন এখানে আসে, কখন এইভাবে আসে, এগুলো আস্তে আস্তে তার প্রেশার, তার শক্তি, স্ট্রেংথ কমে ফেলবে। কেন কমবে? কারণ ভিসকো ইলাস্টিসিটি ফোর্সটা সমানভাবে আসে বিধায় সমানভাবে চাপ পড়বে। যখন এরা চ্যাপ্ট হয়ে যাবে তখন এমনভাবে চাপ পড়বে, তখন কোনো জায়গায় লামেলার কোনো একটা অংশে বেশি প্রেশার ক্রিয়েট করবে। তখন বেশি প্রেশার ক্রিয়েট করার ফলে ওই জায়গায় ডিস্ক প্রলাপস হবে। কীভাবে ডিস্ক প্রলাপস হবে? দেখতেছি আমরা যে এটার যদি দেখা যায় যে আমাদের এই যে ইন্টারভার্টেবল ডিস্ক এটা যদি থাকে তাহলে এটা তো যদি আরও যখন চুপচে যাবে তখন দেখা গেল যদি এখানে উইক পয়েন্ট থাকে তখন এই পানিটা পিছন দিকে বের হয়ে যাবে। বের হয়ে গিয়ে এই পানিটা দিক বের হয়ে কেন বের হয়ে যাবে? কারণ ওই যে অ্যানুলাস ফাইব্রোসাসটা উইক হয়ে পড়ছে, আর অ্যানুলাস ফাইব্রোসাস কেউ ধরে রাখতে পারবে না।
তাহলে এই যে একটা ধীরে 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 আমাদের বয়সের পাশাপাশি হ্যাঁ আমাদের এই যে তোমার নিউক্লিয়াস পালপোসাসের যেই ওয়াটারের যে পরিমাণ এটা কমে আসবে, কমে যাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের এই চতুর্পাশে অ্যানুলাসটাও নিউক্লিয়াস পালপোসটাও অ্যানুলার ফাইব্রোসিসটাও উইক হয়ে পড়বে, আস্তে আস্তে চুপসে যাবে। চুপসে গেলে কী হবে, এই ডিস্কটার যে হাইটটা আছে এই হাইটটাও কমে আসবে। তাই বলে এখন যতটুকু আছে এটা আরও কমে যাবে, আরও চুপসে যাবে। আর এই যে একটা ডিস্কের হাইট পানি কমে গেল, তারপরে অ্যানুলাস ফাইব্রোসাসটা উইক হয়ে পড়লো, চ্যাপসা হয়ে গেল, যে ওয়েটটা যে ঘনত্ব বা যে ডায়ামিটারটা কমে আসলো, এই টোটাল প্রসেসটাকে বলতেছে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ। কি বলতেছে? ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ। ডিস্কের ডিজেনারেটিভ ডিস্ক, তাই না? ডিজিজ এক ধরনের, যেটা আমাদের সাধারণত বয়সের সাথে সাথে হয়ে থাকে। শুধু কি বয়সের সাথে সাথে হয়, বয়সের সাথে সাথে ছাড়াও আমাদের এটা কি হইতে পারে, আমাদের এটা ইয়াং এজও হইতে পারে। যে ইয়াং এজের মধ্যে আমাদের এটা হইতে পারে, হ্যাঁ সেই ইয়াং এজের মধ্যে আমাদের তো এই ভদ্রলোকে বলো যে স্যার ক্লাস নিতে একটু বসতে হবে, হ্যাঁ। তো এখন আমাদের ইয়াং এজেও যেমন হইতে পারে যে যে যেমন দেখা গেল যে ডিস্কটা কোনো কারণে হার্নিয়েটেড হয়ে গেছে। হার্নিয়েটেড ডিস্ক বা ডিস্ক প্রলাপস আর ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ পার্থক্যটা কি? ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ হচ্ছে একটা সময় নিয়ে হবে, ধীরে ধীরে হবে, আস্তে আস্তে পানি শুকাবে, এর হাইটটা এর বলটা চুপসে যাবে, ফ্ল্যাট হবে, তারপরে অ্যানুলাস ফাইব্রোসিসের ক্ষয় হবে, হ্যাঁ, তারপরে থিকনেস কমে যাবে। এই টোটালটা ডিজেনারেটিভ ডিজিজ। আর অ্যাকুট ডিস্ক প্রলাপস বা ডিস্ক প্রলাপস বা হার্নিয়েটেড ডিস্ক বা সিকুয়েস্ট্রেশন, এগুলো হলো হঠাৎ করে কোনো কারণ হতে পারে। যেমন আমরা জানি যে আমাদের ডিস্কের যে প্রেশার আছে, ইয়াং এজের প্রেশারটা বেশি থাকে। কেউ কারণ হঠাৎ করে বালতিতে গোসল করতেছিল বা কিছু একটা ব্যায়াম করতেছিল, অ্যাবনর্মাল প্রেশার পড়ছে, ওই বলে অ্যাকুট ডিস্ক প্রলাপস। তো অ্যাকুট কেসেও তোমার এরকম ডিজেনারেটিভ ডিস্ক হতে পারে, ইয়াং বয়সেও হতে পারে। এটা হচ্ছে সাডেন ডিস্ক প্রলাপসের পরে এটা হতে পারে। আর নর্মালি ডিজেনারেটিভ ডিজিজটা ইউজুয়ালি এটা এজিংয়ে পোস্ট ন্যাচারাল প্রসেস, যেটা সবারই হবে কম বেশি, সেটা বয়সের সাথে সাথে হবে। তো দেখা গেল যে আমরা যে কথাটা বলতেছিলাম যে এই যদি ডিস্ক হয়, তাহলে যখন এই ডিজেনারেটিভ ডিস্কটা হইল, তার মানে কি হইলো, স্পেস কমে গেল, তাই না? তো কমে গেলে কি হবে, আমরা আমাদের অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখছিলাম। আচ্ছা, তাহলে হার্নিয়েটেড ডিস্ক কাকে বললাম আমরা, ডিস্ক প্লাস কাকে বললাম? গতকালকে দেখাইছি, যেটা হঠাৎ করে প্রেশারে যদি ডিস্কটা একটু এক জায়গায় একটু প্রেশার মতো যায়, তাহলে সেটা হলো ডিস্ক বালস। তারপর যদি আর একটু বেরো হয় সেটা প্রোট্রুশন, তারপরে তোমার এক্সট্রুশন, তারপরে সিকুয়েস্ট্রেশন। এটা হচ্ছে ডিস্ক প্রলাপসের বিভিন্ন রকম পার্ট। ওইটা অ্যাকুট কেসে হইতে পারে, বিভিন্ন ট্রমার কারণে হইতে পারে। আর আমরা যেটা বলতেছিলাম ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, যেটা সাধারণত আমাদের কি হয়, বয়সের সাথে সাথে বিতর্কিত কি হয়, নিউক্লিয়াস পালপোসাসের প্রথম পানি শুকায় যায়, এরপরে ধারাবাহিকভাবে বিভিন্ন রকম সমস্যাগুলো একটা পর একটা হতে থাকে। তো যখন এই ডিস্ক প্রলাপস হইলো বা ডিজেনারেটিভ ডিস্ক হইলো, তখন কি হচ্ছে, তখন আমরা বলতেছি যে এই যে আমাদের সাইনোভিয়াল যে মেমব্রেন আছে, তাই না, সাইনোমেমব্রেনের পাশে সাইনোভিয়াল ক্যাপসুল আছে। সাইনোভিয়াল ক্যাপসুলের মধ্যে কি হবে, তখন একটা যে এই ঘটনা কমে যাবে, তখন আমাদের বডি একটা অ্যালার্মিং সিস্টেম তৈরি হবে। তখন এই জায়গায় কী আসবে, সাইটোকাইন আসবে, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 9, 6, হ্যাঁ, এগুলো নানা রকম কেমিক্যাল আসবে। তখন আমরা বলছিলাম অস্টিওআর্থ্রাইটিস মনে আছে না, তখন এটা উত্তেজিত হবে। উত্তেজিত হইলে পরে যে সাইনোভিয়াল তোমার সাইনোভিয়াল ক্যাপসুলের পাশে যে আমাদের কি আছে, ব্লাড ভেসেল আছে, তাকে সেই সিগন্যাল পাঠাবে। সেই ব্লাড সিগন্যাল নিউট্রোফিলে আসবে। নিউট্রোফিলে আসলে তখন কি হবে, সাইনোভিয়াল মেমব্রেন উত্তেজিত হবে। তখন সাইনোভিয়াল মেমব্রেনের ভিতরে আমাদের ম্যাক্রোফেজ যাবে। ম্যাক্রোফেজ যাওয়ার পরে আমাদের কি করবে, ম্যাক্রোফেজ যাওয়ার পরে সেই ম্যাক্রোফেজ প্রোটিয়েস নিঃসরণ করবে। সেই প্রোটিয়েস, এই যে কার্টিলেজ আছে, আমরা জানি এই যে ভার্টিব্রার উপরে একটা কার্টিলেজ আছে, যার নাম হাইল্যান্ড কার্টিলেজ। সেই কার্টিলেজের উপর ডিস্কটা আছে, কি আছে, সেই কার্টিলেজটা ক্ষয় করে ফেলবে।
কে করবে প্রোটিয়াস ক্ষয় করার পর কি হবে, তখন ওই প্রোটিয়াস ক্ষয় হলে পরে কি হবে, আস্তে যখন ক্ষয় হয়ে যাবে তখন ও আবার করবে না, অবস্থা খুবই খারাপ, তখন কি করবে আরও সিগন্যাল পাঠাবে, তখন তোমার আমাদের অস্টিওসাইট কি করবে, উত্তেজিত হবে, সেল আর বাড়াও, আর অস্টিওব্লাস্টকে বলবে তুমি কি করো আর বেশি ভাঙো না, তখন অস্টিওসাইট বেশি হবে, অস্টিওব্লাস্ট ক্ষয় করা কমাই দিবে, বলে বোনস কি হবে, বোনসের অস্টিওফাইট তৈরি হবে এবং সাবকন্ড্রাল স্ক্লেরোসিস তৈরি হবে, এবং অস্টিওব্লাস্ট হওয়ার পরে যে কি হবে, অস্টিওফাইট তৈরি হবে এই জায়গায়, তাই না? এই যে অস্টিওফাইট তৈরি হইলো, এই ঘটনাটা ঘটলো, এগুলোর বলতেছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস। যদি লাম্বার রিজন হয় তাহলে লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল হলে সার্ভাইকাল স্পন্ডিলোসিস। সার্ভাইকাল স্পন্ডিলোসিস কাকে বলতেছি? প্রথমে বলতেছে ডিজেনারেট ডিজিজ। মানে কি ডিজেনারেট ডিজিজ? হচ্ছে পানি শুকিয়ে গেল, নিউক্লিয়াসটা পানি শুকার ফলে চ্যাপ্টা হয়ে গেল, তারপরে অ্যানুলাস ফাইব্রোসাসটা কি হলো, ক্ষয় হতে থাকলো, স্পেস কমে গেল, এটা হচ্ছে ডিজেনারেট ডিজিজ। আচ্ছা, ডিসপ্রোলাপস কাকে বলে? যে কোনো কারণে হঠাৎ প্রেশার, যে কোনোভাবে পানিটা হঠাৎ প্রেশার, সাডেন প্রেশারে এটা বের হয়ে গেল, সেটা বিভিন্ন কারণ হতে পারে, ওভার ইউজের কারণে, ব্যাড পশ্চারের কারণে হতে পারে, স্মোকিংয়ের কারণে হতে পারে, সেটা ডিসপ্রোলাপস। ঠিক আছে? ডিসপ্রোলাপস ডিজেনারেট ডিজিজ প্রায় কাছাকাছি, কিন্তু পার্থক্যটা হচ্ছে এটা একটা এজিং প্রসেসে নর্মালি হবে, এছাড়াও ইয়াং এজেও ডিজেনারেট ডিজিজ হইতে পারে যদি কিনা বেশি ইউজ করে। হ্যাঁ, দেখা গেলো একটা ডেইলি লেবার, সে অত্যন্ত বেশি ইউজ করতেছে, একটা ঢালাই মেশিনের কাজ করে, ঢালাই টানে, তার বেশি ইউজ হচ্ছে, তাহলে তার আগে হবে। কেন? ওভার ইউজের কারণে। আচ্ছা, এবার বলি আমরা তাকে কারে বলে। তাহলে একটু বললাম আমরা যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস যাহা, সার্ভাইকাল অস্টিওআর্থাইটিসও তাহা। যাহাই সার্ভাইকাল অস্টিওআর্থাইটিস তাহাই সার্ভাইকাল স্পন্ডিলোসিস। আচ্ছা, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস কাকে বলে? এই যে ওই সময় যদি ওই জায়গাটা ইনফ্লামেশন হয়, এটা আমরা বললাম ডিজেনারেটিভ ডিজিজ। এই যে আমরা বললাম যে অস্টিওফাইট তৈরি হইল, যাতে বললাম অস্টিওআর্থাইটিস। এই অস্টিওআর্থাইটিস যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়ে যায়, বা এই স্পাইন যদি, সার্ভাইকাল স্পাইন যদি ইনফ্লামেশন হয়, তাহলে সেটা আমরা বলবো স্পন্ডিলাইটিস। কি বলবো? কার? সার্ভাইকাল। লাম্বার স্পন্ডিলাইটিস, থোরাসিক স্পন্ডিলাইটিস। তাহলে অস্টিওআর্থাইটিস বুঝলাম, স্পন্ডিলোসিস বুঝলাম, ডিজেনারেটিভ ডিজিজ বুঝলাম, তারপর আগে বুঝলাম ডিসপ্রোলাপস, যেটা কালকে আমরা পড়াইছি। ক্লিয়ার না বলে বিষয়টা? এই কথাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আসো সার্ভাইকাল ডিসপ্রোলাপস। আচ্ছা, আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের যে শোল্ডার পেনটা আসবে অনেক কারণে আসতে পারে, তার মধ্যে আমরা অনেক বললাম যে অনেকগুলো কারণ। হ্যাঁ, সাধারণত আমরা বলতেছি সার্ভাইকাল ডিসপ্রোলাপস কি হইতে পারে, নিউক্লিয়াস পালপোসাস, যেটা আমরা একটু আগে বললাম, করনিক হার্নিয়েশন, অনেক কারণ হতে পারে, যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। এই কথাগুলো এখানে আছে, আমরা এগুলো দেখে নিব। সাধারণত এই যে ঘটনাটা ঘটে, সাধারণত এটা কোথায়, কোন রিজনে? C5, C6, এই কথা মনে রাখতে হবে। এই দুইটা জায়গা সবচেয়ে কমন হয়। কিসে? সার্ভাইকাল ডিসপ্রোলাপস পড়তেছি আমরা। কি করতেছি এখন? সার্ভাইকাল ডিসপ্রোলাপস পড়তেছি। আচ্ছা, এর মধ্যে এখানে দেখতে হবে, এই যে যখনই এই ডিস্কটা হার্নিয়েশন হবে, তখন সেই জায়গায় কি হবে দেখো, অনেকগুলো নার্ভ ইরিটেশন হবে, মে ইন্ডিউস প্রোডাকশন অফ ইনফ্লামেটরি সাইটোকাইন, তারপরে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, সাবস্টেন্স পি, ব্রেডিকাইনিন, এগুলো নিঃসরণ হবে। আর এই নার্ভগুলো ইরিটেশন হওয়ার কারণে যখন পেন হচ্ছে, ডিসপ্রোলাপস, তার কারণ হচ্ছে এগুলো। ঠিক আছে? তার মানে চাচি ফোন দিতেছে বারবার। দেখি। হ্যাঁ, তারপরে তোমার এখন আমাদের যে কথাটা আমরা বলবো যে প্যাথোফিজিওলজি। তো প্যাথোফিজিওলজি আমরা যেটা বলতেছিলাম যে কি হবে এখানে, যে সার্ভাইকাল ডিজেনারেশন হবে, তাই না? তারপরে ইনফ্লামেশন হবে এখানে। হ্যাঁ, তারপরে ইনফ্লামেটরি সাইটোকাইন হবে, তারপরে এটা কি বলছি আমরা? আচ্ছা, তারপর এই যে ডরসাল রুট গ্যাংলিয়ন এখানে এই হবে। আচ্ছা, এগুলো আমরা আচ্ছা, যাই হোক, এখন আমরা এই কথাগুলো যে বুঝলাম আমরা, হ্যাঁ, এইটা হচ্ছে মোটামুটি আমরা
এই ঘটনাটা আসলে এখানে কি করতেছে, বলতেছে এই যে ইরিটেশন এখানে হচ্ছে, ইরিটেশনের মধ্যেই ওই যে আমরা বললাম সাবস্টেন্স পি, ইন্টারলিউকিন, সাইটোকাইন এগুলো নিঃসরণ হবে, নিঃসরণের পর এই নার্ভে ইরিটেশন হবে। ইরিটেশন হলে হ্যাঁ বলেন, এই যে উনি একটু তাড়া করতেছে, তারপর আমি ক্লাস থেকে চলে আসা যাবে না তো, উনি হোম সার্ভিস নেবে আর কি, রুগী বাসায় এসে। পাঠানো না পাঠানো একটু দাও তো, একটু খরচ করে একটু লক্ষ্য বসতে দাও। আমরা বলতেছিলাম যে প্রথমে আমরা আলোচনা করলাম ডিজিজ, তারপর আমরা ডিসপ্লাস আলোচনা করলাম। ডিসপ্লাস আলোচনা করতে গিয়ে আমরা বললাম যে এই যে নার্ভ ইরিটেশন হবে, পেইনটা কেন হবে তার এই কারণে, এই কথাগুলোই আমাদের অনেকগুলো কারণ নিয়ে আমাদের এই কথাগুলো এখানে আসছে। হ্যাঁ, আমরা এগুলো আমরা করতে চাচ্ছি না, এই কথাগুলো আসছে একটা ফ্লো চার্টে আসছে, আমরা সেই ফ্লো চার্টের ব্যাখ্যা বিশ্লেষণ যাচ্ছি না। আর এতটুকু একটা ফ্লো চার্ট করতে গেলে আমাদের ক্লাস আরও 2টা লাগবে, দরকার নেই। আমরা আসলে এটাই বুঝলাম সার্ভাইকাল আমাদের যেটা কথা বলতেছিলাম যে হার্নিটেড ডিজিজ আর মোর লাইকলি টু কোকার পোস্টোরেটারলি। কোথায় বেশি হয়? পোস্টোরেটারলি। কোন অংশ বেশি হবে? পোস্টোরেটারলি। এইটা, তাই না? এটা এইটাতে, এটা কিন্তু না, এটা কিন্তু, এটা কি, এটা কিন্তু মাইলোপ্যাথি, ভুলগুলো চলবে না। এটা হচ্ছে আমাদের ডিসপ্রোল্যাপস, তাই না? পোস্টোরেটারলি এই অংশটা, ওয়ার দ্য অ্যানুলাস ফাইব্রোসাস ইজ থিনার। অ্যানুলাস ফাইব্রোসাসটা এই জায়গাটা থিনার, চিকন হয়ে গেছে, দেখো এই জায়গাটা চিকন, এটা মোটা, থিনার চিকন হয়ে গেছে। ল্যাক দ্য স্ট্রাকচারাল সাপোর্ট ফ্রম দ্য পোস্টেরিয়র লংজিটিউডিনাল লিগামেন্ট রেজাল্ট ইন দ্য রেডিকুলোপ্যাথি। কি বলছে? ল্যাক, এর ফলে কি হচ্ছে যে আমাদের পোস্টেরিয়র যে লংজিটিউডিনাল লিগামেন্ট আছে সেটা দুর্বল হয়ে পড়ে। তার মানে কি? তার মানে হলো আমরা জানি যে এখানে আমাদের যেই পোস্টেরিয়র যে লংজিটিউডিনাল লিগামেন্ট আছে এখানেতে লাগে, আর এখানে লাগে অ্যান্টেরিয়র লিগামেন্ট। তাহলে পোস্টেরিয়র লংজিটিউডিনাল লিগামেন্টটা দুর্বল হয়ে পড়বে। কেন দুর্বল হবে? এই যখন এটা সে এই জায়গাটা তো ক্ষয় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস, অ্যানুলাস ফাইব্রোসাস ক্ষয় হয়ে গেছে, ক্ষয়ের প্রেসারে বের হয়ে গেছে, তখন এটা যে সাপোর্টটা দিছিল সেই সাপোর্টটা দুর্বল, এই কারণে বের হয়েছে। এই সাপোর্টটা অত্যন্ত স্ট্রং, যার এই দিকে সামনের দিকে হয় না। তুমি যতই পিছন দিকে যাও, সামনের দিকে ডিসপ্লাস বের করতে চাও, হবে না, কারণ সাপোর্টটা বেশি হয়ে যাবে। পসিবিলিটি বোধ হয় না, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আসবে এই কথা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর ভাইবাতে আসবে, হ্যাঁ এটা আসবে, খেয়াল রাখতে হবে। তাহলে রেড ফ্ল্যাগ কি আমাদের মনে রাখতে হবে? রেড ফ্ল্যাগ হচ্ছে যে এই কথাগুলো, যে একটা রুগীর ক্যান্সার হয়েছে বা ক্যান্সারের মতো আছে, সেই সাথে ব্যথা আছে, তার সাথে জ্বর আছে এবং কাঁপুনি আছে এবং রাতে ঘাম আছে এবং ওজন কমতেছে, তার আর্থাইটিস আছে, তার সিস্টেমিক ডিজিজ আছে, HIV আছে এবং আর কোনো পেইনের কোনো রিলেশন পাওয়া যাচ্ছে না, এবং ওই ব্যথার স্পাইনের ব্যথা আছে, স্পাইনে যদি আমি চাপ দিই ব্যথা পাবো, তাহলে এবং এই সার্ভাইকাল রিজনে যদি লিম্ফ নোড খোলা থাকে, তাহলে এই রোগীগুলি আমরা হাত দিব না। এই রোগীগুলো আমাদের মনে রাখতে হবে যে আদার্স কোনো কারণে তার ব্যথা হচ্ছে, তখন আমাদের সতর্ক হতে হবে। মানে এটা হলো রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ মানে হচ্ছে আমাদের ওই রোগীগুলির ক্ষেত্রে চিকিৎসা করার সাথে সাবধান থাকা হবে, এই কথাটা কিনে বোঝানো হয়েছে। এবার আসলে সাবজেক্টিভ কমপ্লেন। সাবজেক্টিভ কমপ্লেন কী বলবে রোগী? রোগী বলবে যে আর এক্সাল নেক পেন হবে অ্যান্ড ইপসিলেটারাল আর্ম পেন। যখন এটা ঘটবে আমরা কি পড়তেছি? আমরা ডিসপ্লাস পড়তেছি। ডিসপ্লাস হলে একটা জায়গায় হাত ব্যথা করবে, যে কথা আমাদের এখানে আছে, এবং একটা জায়গায় ব্যথা অবশ্যই লাগবে। তবে কী হবে? প্যারাস্থেসিয়া হবে, মানে অনুভূতি কম থাকবে, জিমনিক থাকবে। অ্যাসোসিয়েটেড ডার্মাটোম ডিস্ট্রিবিউশন একটা নির্দিষ্ট জায়গায়, হ্যাঁ, দেখা গেল যদি আমাদের C4, C5, C6, C7 এই জায়গাগুলিতে আমাদের কী হবে? আমাদের এই জায়গায় সেন্সেশন কম থাকবে, অনুভূতি আমরা কম পাবো, কারণ এই জায়গায় ডার্মাটোম রুট লেভেলে যেহেতু ডিসপ্রোলাপসটা হবে। C6, C7 যদি হয় বা C5, C6 এগুলোর পর এই সমস্যাগুলো আমরা দেখবো। কেন দেখবো? এই একটু আগে বললাম, ডার্মাটোম অনুযায়ী পেনটা হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে যে আমরা দেখলে রেঞ্জ অফ মোশন দেখবো, যে রেঞ্জ অফ মোশন কী হবে? কম হবে তার, কারণ তার অনেকদিন যদি ব্যথাটা থাকে তাহলে তার এই ব্যথাগুলো, তার রেঞ্জ অফ মোশন অনেক কম থাকবে। আচ্ছা, এবার সেন্সরি ডিস্ট্রিবিউশন থাকবে, এই জায়গায় ভালো করে ভিডিও করে এটা। তারপরে সেন্সরি আর অনুভূতিক মোটর উইকনেস থাকবে, মাসেলেরও উইকনেস কেন থাকবে? কারণ আর প্রত্যেকের সমস্যা, এবং রিফ্লেক্স তার অ্যাবনর্মাল হবে। সে ধরো আমি কথার কথা, যদি বাইসেপ যদি আমি তোমার হ্যামার দিয়ে বাড়ি দিই কথার কথা, তাহলে যেটা হবে সেটা হলো, যদি আপার মোটর নিউরোনেশন হয়, অর্থাৎ যদি বাড়ি দিই, যদি আপার মোটর হয় তাহলে এরকম হবে, আর যদি লোয়ার মোটর হয় তো নড়বেই না। তাহলে ডিসপ্রোলাপ যদি লোয়ার মোটর যদি হয়ে থাকে কথার কথা, তাহলে যদি মাইলোপ্যাথি না হয়ে থাকে তাহলে কী হবে? বেশি মানে কোনো মুভমেন্ট পাবো না, তাহলে অ্যাবনর্মাল।
নর্মাল দিলাম একটু হলে এটা হলো নর্মাল, ফার্স্টে মনে করি তাই না, এটা অ্যাবনর্মাল হবে। কেয়ারফুলি অ্যাটেনশন অফ দ্য শুড বি ফোকাস অফ দ্য এনি সাইন অফ ডিস্ট্রিক্টর। আচ্ছা এখানে অনেক কথা, এটা পরীক্ষা আসবে, এটা কোনো না কোনো ফেভার আমরা দিব, এটা পরীক্ষা ফরস এই স্লাইডটা আমার মনে রাখতে হবে, স্লাইডটা আসবে। মানে কোশ্চেন কি হবে? এটাই যে বিভিন্ন যেমন C6 নার্ভ রুটের সমস্যা হলে বা ডিসপ্রোলাপস হলে, ডিসপ্রোলাপস C6 এ প্রবলেম করছে, তুমি কি কিসের লক্ষণ পাবা, এটা আসবে, ঠিক আছে, এটা আসবে কিন্তু, হ্যাঁ, এবং এটাও আসবে, এই দুইটা স্লাইড ফরস ভালো করে রাখো, এই দুইটা স্লাইড আসবেই। হ্যাঁ, এখানে আমরা দেখো যে আমরা একটা টেস্ট দেখেছি যে হফম্যানস টেস্ট, এটা অত গুরুত্বপূর্ণ না। মায়োলোপ্যাথি মানে ঘাড়, এটাকে বলতেছি আমরা কি টেস্ট জানো, এটা হলো লারমিট টেস্ট হচ্ছে, বা উচ্চারণটা কি দেখ জানি না, এই যে ঘাটটা যদি রুগীর নিচে করতে বলো তাহলে 2 হাত ঝিনঝিন করবে, তাহলে এটা মায়োলোপ্যাথির লক্ষণ, যদি ঝিনঝিন করে তাহলে এটা মায়োলোপ্যাথির লক্ষণ। আর এটা যদি তোমার এটা যদি এখানে হয় তাহলে এটা যদি এরকম করে এরকম করে ধরে যদি এরকম করি তাহলে এই আঙুল যদি করি এরকম তাহলে এটা এরকম হবে, তাহলে এটা যদি হয় তাহলে পজিটিভ, আর যদি নর্মাল টাই আর যদি কিছু মুভমেন্ট না হয় তাহলে নর্মাল নাই, তাহলে হফম্যান টেস্ট নাই মানে হলো রেডিওপ্যাথি নাই। আর ওখানে কি বললাম মায়োলোপ্যাথির সাইন কোনটা, লারমিট টেস্ট কি যে বললাম যে ঘাড় নিচে করলে 2 হাত ঝিনঝিন করবে, এটা হলো মায়োলোপ্যাথির লক্ষণ, তাই না। আর এই C71 নার্ভ রুটে কি সমস্যা দেখবো আমরা, C7 কি সমস্যা দেখবো, ঠিক আছে। আচ্ছা, মোস্ট কজ অফ দ্য অ্যাকুট স্পাইনাল ইনজুর আর দ্য হার্ট ইজ ওয়েল রিজলভ উইদিন দ্য ফার্স্ট 4 উইক, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে অনেক ক্ষেত্রে এগুলো ভালো হয়ে যায়। অতএব এই জন্য বলা হয়েছে যে এই সময় আমরা কি করে এমআরআই করবো না, 4 সপ্তাহ পরে আমরা এমআরআই করবো, কারণ তখন আমরা বুঝি তার ইমাজিং মানে এটার অন্য কেন কমতেছে না, তারপরে করলে ভালো, প্রথম 4 সপ্তাহ বা 1 মাসের মধ্যে না করে ভালো, কারণ এটা আমি জেনে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। এটা কথা কিন্তু আমরা কি আমরা এর আগে এমআরআই করবো না, করবো, পরিস্থিতি খারাপ হলে করবো ওইটা। এখানে আমাদের ব্র্যাকেল প্লেক্সাসের অনেকগুলো কথা আমরা বলছি, আমরা জানি কি যে C5 থেকে T1 এই নার্ভগুলো নিয়ে আমাদের ব্র্যাকেল প্লেক্সাস তৈরি হয়েছে, তাই না। সেই ব্র্যাকেল প্লেক্সাস কোন দিকে গেছে, ক্লাভিকুলার ওই সাইডে গিয়ে আমরা তো জানি সব বিভিন্ন নার্ভ তৈরি করছে এই ব্র্যাকেল প্লেক্সাস, তাই না। তো ব্র্যাকেল প্লেক্সাসের অনেকগুলো নার্ভের ইনজুরির ফলে আমাদের শোল্ডার পেন হইতে পারে, আমরা জানি সেটা, তাই না। সেই ইনজুর হইলে পরে নার্ভের কারণে পেন হইতে পারে, আমরা সেটা কনসিডার করবো, সেটা বিবেচনা আমরা আনবো। ব্র্যাকেল প্লেক্সাসের ইনজুরিগুলো কারণ হইতে পারে কি কি, এবং সে পেন কি হবে, যে পেন ইন আর শোল্ডার আর রিস্ট এই জায়গায় পেন হবে, তাই না। তারপরে এই জিনিসগুলো ব্র্যাকেল প্লেক্সাসের কারণে এই পেনগুলো হতে পারে, হ্যাঁ, এটা আমরা জানলাম। এবং সেটা কোন নার্ভ, ব্র্যাকেল প্লেক্সাসের সব নার্ভে না কি অবস্থা, এটা আমরা পরিস্থিতি অনুযায়ী, যেমন রেডিয়াল নার্ভ পালসি হতে পারে, যেটা আমরা বলছি যে স্যাটারডে নাইট পালসি বলতে পারছি, আর প্যারালাইসিস বলছি, তাই না, এর কজ আছে। তো এই ব্র্যাকিয়াল প্লেক্সাস আমরা এখানে অত কিছু আমরা পরীক্ষা আসবে না, আমরা জানলাম যে হতে পারে। যেমন এখানে আমরা একটা চিত্র দেখলাম যে এটা আমরা কি বলতেছি, এটা হচ্ছে আর প্যারালাইসিস, জন্মগতভাবেও ত্রুটি বাচ্চা ডেলিভারির সময় হতে পারে, অন্য সময় এই যে নার্ভের ইনজুরির কারণেও এই সমস্যাগুলো এই যে ব্র্যাকিয়াল প্লেক্সাসের ইনজুরির কারণে হতে পারে। যেমন এই যে রেডিয়াল নার্ভ হতে পারে, যেটা আমরা স্যাটারডে পালসে বলছি, হ্যাঁ, সেটার কারণে কী হতে পারে, যে বললাম রেডিয়াল নার্ভটা ফ্লমে হয়ে রিজ ড্রপ হয়ে যেতে পারে, এটা আমরা জানলাম। এটা কিন্তু আমাদের শোল্ডার পেন একটা কারণ। সার্ভাইকাল ডিজেনারেটিভ ডিজিজ, এটা আমাদের 15 থেকে 45 বছর হয়, তারও বেশি কারণে হতে পারে। ট্রমা, এছাড়াও ইনক্রিজ এজ, ট্রমা, ইনজুরি, রিপিটেড মুভমেন্ট, ইমপ্রপার পোস্চার অর পুর বডি মেকানিজম, এগুলির কারণে আমাদের সার্ভাইকাল ডিজেনারেটিভ ডিজিজ হতে পারে, এর কারণ। আচ্ছা, তাহলে ডিসফাংশন হতে পারে, ইনস্টেবিল হতে পারে, এবং স্টেবিলাইজেশন হতে পারে, যেগুলো আমাদের অনেকগুলো কথাবার্তা আমরা বললাম একটু আগে, যেটা প্রথম ক্লাসে শুরুতে বলছি, সেই ঘটনাগুলো এখানে আছে। এখানে কি বলছে, এই যে দেখো যে এই যেখানে পানিটা যেটা আছে, পরে পানি শুকিয়ে গেছে, শুকানোর পর অবস্থাটা এই যে পুরা খারাপ অবস্থা হয়ে গেছে, কার ডিজেনারেটিভ ডিজিজ। আমরা আরও চিত্র দেখবো সামনে। যেমন এই যে এখানে দেখো, এখানে নর্মাল গ্রেড 1, গ্রেড 2-তে কী অবস্থা, গ্রেড 3 কালো হয়ে গেছে, গ্রেড 4-এ একদম ডিজেনারেটিভ ডিজিজের কী অবস্থা দেখা যাচ্ছে, তাই না। তাহলে এই যে পানিটা কোনটা, এটা ডিক্সের দৃশ্য, কি কার দৃশ্য, এটা ডিক্সের দৃশ্য। এখানে আমরা দেখতেছি, দেখো যে এই যে এইখানে চিত্রটা, এখানে হাইট ঠিক আছে, এখানে হাইট ঠিক আছে, এখানে মোটামুটি আছে, এটা কমে গেছে, কেন হলো, ডিজেনারেটিভ ডিজিজ, তাই না। এবং এটা হলে পেন হবে, অন্যান্য সমস্যাগুলো দেখবো। আচ্ছা, তাহলে একটা কনসিকুয়েন্স অফ সার্ভাইকাল ডিজিজ, একটা সার্ভাইকাল ডিজিজ তার কী কী পরিণত হতে পারে, যেমন পেন হবে,
তারপর কি বোন স্পার হবে, বোন স্পার্স কি মানে ওই অস্টিওফাইট আর সার্ভাইকাল। সার্ভাইকাল খালি সার্ভাইকাল অস্টিওআর্থ্রাইটিস হয়, অন্য জায়গায় হতে পারে না, হিপে হইতে পারে, শোল্ডার হইতে পারে, পারে না? আচ্ছা, নিতে হইতে পারে, সব জায়গায় অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। স্পাইনাল স্টেনোসিস, স্পাইনাল স্টেনোসিস মানে কি, যদি যদি আমাদের ন্যারো টু দ্য ক্যানেল, স্পাইনাল ক্যানেল ন্যারো of the disc degenerative disease bone spur going to compress of the spinal cord and nerve called the severe longitudinal defect। মানে এই যে এটা যে দেখাবো যে এইটা এখানে আমাদের দেখতেছি এটা একটা হেলদি ডিস্ক, আর এখানে দেখো এই স্পাইনাল কর্ডের চতুর্পাশে কিভাবে ক্ষয় হয়ে গেছে, স্পার্ক হয়েছে, দেখা যাচ্ছে? এগুলির কারণে এই স্পাইনাল কর্ডটা চতুর্পাশে কমে আসছে। এখানে এখানে পেইনটা এবং এইটার ফলে এই জায়গাটাতে পেইন চিকন হয়ে আসতেছে, ফলে এটা স্পাইনাল স্টেনোসিস, কিন্তু মাইলোপ্যাথি আমরা এখন বলবো না। মাইলোপ্যাথি কখন হবে, যদি এইটার কারণে স্পাইনাল কর্ডের প্রেশারের কারণে যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রবলেম হয়, তখন আমরা সেটাকে মাইলোপ্যাথি বলবো। স্টেনোসিস হইলে মাইলোপ্যাথি হবে এমন না, আবার হতেও পারে। এটা আমরা স্টেনোসিস একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানো হলো, সেটা সার্ভাইকালের জন্য হতে পারে, লাম্বারের জন্য হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের যে প্রশ্নটা আসতে পারে যে কি বললাম, সার্ভাইকাল কনসিকুয়েন্স অফ দ্য সার্ভাইকাল ডিজেনারেটিভ ডিজিজে কী কী পেন হতে পারে, বোন স্পাইনাল স্টেনোসিস হতে পারে। এখানে শুধু পয়েন্টগুলো, এখানে আমরা শুধু দেখবো পয়েন্টগুলো মনে আছে কিনা আমাদের, এগুলো হতে পারে। আচ্ছা, আর কি হানির ডিস্ক হতে পারে, কারণ এখান থেকে ডিস্ক হানি হতে পারে, ঠিক আছে? আবার স্পন্ডিলোলিস্থিসিস, স্পন্ডিলোলিস্থিসিস কি জিনিস, একটা বোনস আর একটা বোন থেকে সামনে চলে আসে, আমরা জানি এটা, তাই না? আচ্ছা, স্কোলিওসিস হতে পারে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন, এটা আমাদের আমরা পরীক্ষা আসবে, এটা এই জন্য আসবে যে তুমি যদি এখানে 0 ডিগ্রি দিতে যদি মোবাইল টিপো, তাহলে এটা তোমার তেমন ডিস্কের উপরে তেমন প্রেশার পড়বে না। নর্মাল 12 পাউন্ড ওজন আছে, ধারে একটু বেশি প্রেশার পড়বে। যদি 5 ডিগ্রি ঘুরাও 5 কেজির মতো পড়বে, আর যদি 5 ডিগ্রি ঘুরাও তাহলে 12 কেজি প্রেশার পড়বে ডিস্কের উপরে। 15 ডিগ্রি করলে 12 কেজি, 30 ডিগ্রি করলে 18 কেজি, 60 ডিগ্রি করলে 27 কেজি প্রেশার পড়বে কোথায়, ডিস্কের উপরে। ডিস্কটা কি, এই এটার উপরে প্রেশার পড়বে। ধরো এই প্রেশার দিলাম আমরা, হালকা প্রেশার দিলাম, আমি ধরো সাপোজ 12 কেজি, তাহলে সেটা 27 কেজি প্রেশার হতে পারে। 27 কেজি প্রেশার দিলে যে এরকম প্রেশার পড়বে, এটার উপর সার্ভাইকাল ডিস্কের উপর প্রেশার পড়বে, যদি কিনা মোবাইলটা আমি ওই লেভেলে ঘুরাই ফেলি। এইটা কোনো না কোনো ফর্মে এটা পরীক্ষা আসবে। কেন আসবে, এই ইনফরমেশন তোমার রোগীদের বুঝাবা, দেখাবা, জানাবা। তো তোমরা যদি না জানো রোগীদের দেখাবা কেমন, এই জন্য এটা আসবে। সার্ভাইকাল অস্টিওআর্থ্রাইটিস আমরা কারে বলছি, যাহাই সার্ভাইকাল অস্টিওআর্থ্রাইটিস তাহাই সার্ভাইকাল স্পন্ডিলোসিস, যাহাই অস্টিওআর্থ্রাইটিস তাহাই স্পন্ডিলোসিস। প্যাথোফিজিওলজি কথাটা যেটা আমি বললাম, আর এখানে সার্ভাইকাল স্পন্ডিলোসিস আমরা চিত্র দেখালাম। মনে রাখতে হবে সার্ভাইকাল স্পন্ডিলোসিস যে কথাটা আমরা বলতেছি, শুধু কি সার্ভাইকাল ডিস্কে না, ফ্যাসেট জয়েন্টও হবে। ফ্যাসেট জয়েন্টও একটা কি, খুব সম্ভবত ই জয়েন্ট, সার্ভাইকাল জয়েন্ট। কথার কথা, এখানে দেখো, এদিকে তাকায় দেখো যে এখানেও তোমার সেম ঘটনাটা ঘটবে। কিভাবে ঘটবে, এখানেও তোমার কার্টিলেজ আছে না, এখানেও সার্ভাইকাল ক্যাপসুল আছে। ক্যাপসুলের ফলে কি হবে, সিন্টার লিকুইড সাইটোকাইনেজ আসবে, তারপরে এখানে লিকোটিন আসবে, আসার পর আবার কি আসবে, তোমার এই ক্যাপসুল উত্তেজিত হবে, আবার নিউট্রোফিল আসবে, আসার পরে এখানে সাইনোভাল ম্যামনো উত্তেজিত হবে, সে ভিতরে গিয়ে ম্যাক্রোফেজ যাবে, তারপর প্রোটিয়াস নিঃসরণ হবে। প্রোটিয়াস নিঃসরণ হলে আর উত্তেজিত হয়ে কার্টিলেজগুলি ক্ষয় হয়ে যাবে। এই কার্টিলেজ ক্ষয় হয়ে গেলে কী হবে, আবার এই অস্টিওসাইট বেশি বেশি অস্টিওসাইট তৈরি করবে, আর অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটি কমে আসবে, ফলে অস্টিওফাইট তৈরি হবে এবং এটা ক্ষয় হয়ে যাবে। এবং এটা হলো ফ্যাসেট জয়েন্ট আর্থোপ্যাথি হবে। কী হবে, কেন হবে, এটা অস্টিওআর্থ্রাইটিসের একটি বা সার্ভাইকাল স্পন্ডিলোসিস। সাধারণত সার্ভাইকাল স্পন্ডিলোসিস ফ্যাসেট জয়েন্টে বেশি আক্রান্ত হয়, আর ডিস্ক প্রলাপস ডিস্কের মধ্যে বেশি আক্রান্ত হয়। তাহলে আমরা যেন এটা না ভাবি শুধুমাত্র ডিস্কের সমস্যা হবে তা কিন্তু নয়, ফ্যাসেট জয়েন্টে সমস্যা হতে পারে। এটা পরীক্ষা আসবেই, কোথায় সমস্যা হবে, ফ্যাসেট জয়েন্টে। অস্টিওআর্থ্রাইটিস সার্ভাইকাল স্পন্ডিলোসিস কোথায় বেশি আক্রান্ত হয়, ফ্যাসেট জয়েন্টে। এটা পরীক্ষা আসবে, খেয়াল রাখতে হবে। তাহলে এটা কি অস্টিওফাইট, এটা কি অস্টিওফাইট, তাই না? এই অস্টিওফাইট অ্যাডাল নিউক্লিয়াস পালপোসাস এন্ড ইনার অ্যানুলাস ফাইব্রোসাস কমপ্লিটলি এভাস্কুলার। আমরা অনেকক্ষণ চেষ্টা তদবির করে আমরা কালকে বোঝাতে চেয়েছিলাম যে ডিস্কটা আমরা কি বলছি কালকে ক্লাসে, মূল কথাটা কি ছিল, আমি আরেকবার রিপিট করি। মূল কথা ছিল এই যে ডিস্কটা ডাইরেক্ট কোনো ব্লাড নাই। কেন নাই, একটা ভাটিপাড়ার মধ্যে আমরা দেখছি একটা ছিদ্র আছে, একটা আর্টারি আছে।
যেটা মেডুলারি আর্টারি বলি, তাই না কি? সেই মেডুলারি কারেক্ট ভার্টিব্রাল সাপ্লাই দিচ্ছে, কিন্তু ডিস্কে এমন কোনো ছিদ্র নাই যে ডিস্কটাকে ডাইরেক্ট সাপ্লাই দিচ্ছে। সেটা বলছি আমরা, বলছি কালকে। তো এখন বলতেছে ডিস্কটার কোনো ডাইরেক্ট ভাস্কুলার ভেসেল নাই, তবে এই ডিস্কটা কি করে যে চতুর্পাশে মার্জিনটা ভাস্কুলার ভেসেল কিছুটা পায়। কীভাবে পায়? এই যে এই কার্টিলেজ এন্ড প্লেট থেকে এই যে এন্ডটা, এটা হলো এন্ড, এই ভার্টিব্রার উপরে কার্টিলেজ আছে, হাইল্যান্ড কার্টিলেজ থেকে ব্লাডটা যাচ্ছে। তো ব্লাড এখানে যদি ব্লাড যায় তাহলে ওই ব্লাডটা এইখানেও যাবে, কীভাবে? ডিফিউশন আকারে যাবে। ডরসাল রুট গ্যাংগুলিয়ন থেকে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, আমরা কোথাও বলছিলাম না, খেয়াল করাবো, এখানে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক আছে জায়গায়। সেই সিম্প্যাথেটিক ট্রাঙ্ক থেকে কি গেছে? ডরসাল রুট গেছে। সে ডরসাল রুট থেকে কি আছে? সিমো পার্টিকুলার ব্রাঞ্চ আছে, তাই না? সেটা এই পত্রিকা এফারেন্ট না ইফারেন্ট? এফারেন্ট থেকে গেছে, তাই না? এফারেন্ট এখানে এই নার্ভ সাপ্লাইটা দিছে কারে? এই ইন্টারমিডিয়েট ডিস্কে। তাহলে এটা কি গেছে? এটা হলো অটোনমিক নার্ভাস সিস্টেম, তাই না? অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে তো এটা আসছে, এই কথাটা বুঝলাম। এই কথাটা কাকে আমরা বুঝতে আমাদের এত সময় লাগছে? এই সেই আর্টারিটা, তাই না? এই যে সেগমেন্টাল আর্টারি, তারপরে মেডুলার। আচ্ছা, এখানে দেখো এই সেই কথাটা আমরা, তাহলে এখানে আমার সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, এটা কি? সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, তাই না? এখান থেকে আসছে কোনটা? এটা ভেন্ট্রাল রেমাই, ডরসাল রেমাই, এটা হলো ডরসাল রুট গ্যাংলিয়ন, তাই না? আর এই সেই সেমি ভার্টিব্রাল নার্ভ। আগে স্লাইডটা দেন তাহলে। আচ্ছা, এই যে সেমি ভার্টিব্রাল ব্রাঞ্চ, এই সেমি ভার্টিব্রাল ব্রাঞ্চের দেখো, খেয়াল করো, এই সেমি ভার্টিব্রাল ব্রাঞ্চের কার ব্রাঞ্চ? এটা হচ্ছে তোমার ভেন্ট্রাল রেমাই থেকে ব্রাঞ্চ গেছে, তাই না? ভেন্ট্রাল রেমাই কার? এটা ডরসাল রুট গ্যাংলিয়নের অ্যান্টেরিয়র রেমাই, তাই তো? এই দেখো এই নার্ভটা তো এখানে, এইটা এই চিত্রটা কোথায় কার? এই জায়গা। এই চিত্রটা দেখাচ্ছে এখানে, তাই না? এইভাবে নার্ভ, এই নার্ভগুলি গেছে, সে নার্ভের মধ্যে প্রোপ্রিওসেপশন আছে, আর কি আছে? যেমন এই ধরো এই যে এই সেমি ভার্টিব্রাল নার্ভটা কিভাবে এই অনুভূতি নিয়ে গেছে ব্রেনে, বুঝছো? আচ্ছা, এটা গেছে যে ওই কথাটা আসছে এখানে, আমরা এটা জানি, এটা ওইভাবে আসছে এখানে। আচ্ছা, এটা কি দেখতেছি আমরা? সেই অস্টিফাইড ডিজেনারেটিভ ডিজিজ আসছে, চেপে আসছে, এটা কত মোটা, এটা কত চিকন দেখতেছো আমরা? এটা আমি দেখানো হয়েছে এখানে। সেই দেখো এই যে এটা আমরা কি ফ্যাসের জন্য আর্থোপ্যাথি, যেটা আমরা একটু আগে বললাম, খেয়াল করলো এটা? এই সেই ফ্যাসের কারণে এই অস্টিওআর্থ্রাইটিস বা স্পন্ডিলোসিস হয়। এখানে সে আবার দেখো যে ফ্যাসের জন্য আর্থোপ্যাথি, এখানে অস্টিওআর্থ্রাইটিস আছে, তাই না? এই কথাগুলো এখানে আমরা দেখালাম, পেশার সাথে কিভাবে সম্পর্ক। আর এটা আমি দেখাবো, এটা আমি ধরবো। এই যে এই স্লাইডটা তোমরা কি আমি বলবা, এই যেমন আমরা ধরলাম, এটা অবশ্য ওইটাতে আছে বাবা, কোনটাতে বাবা? ওই যে প্রথম দিলাম না, C5 C4 এ, ওইটাতে এইটা, এই কথাগুলি আলটিমেটলি ওইটাতে পাবা, একই কথা, বুঝছো? আচ্ছা, ফিজিক্যাল এক্সামিনেশনটা দেখলে ওইটাতে সব আছে। আর কোনটাতে? যে দিলাম ওইটাই। আচ্ছা, এগুলো আমাদের পড়াইছি, আমরা তো জানি, কালকে পড়াইছি, ধারণা দিছি। এই সে দাও কি অবস্থাটা দেখছে, কিভাবে হয়? এই নিউক্লিয়াস পালপুসাস আর হলো অ্যানুলাস ফাইব্রোসাস।